আলিম ওয়া রাহমাতুল্লাহি আজমাইন। সম্মানিত ভাই পরিচালক আবু সাইদ ভাই, বিশিষ্ট স্কুল সাইকোলজিস্ট, একাডেমি 21-এর চেয়ারম্যান, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আজকে উপস্থিত সম্মানিত আহ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে সাইদ ভাই? জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা। যাচ্ছি ভাই। আহ আমরা গতদিন আলাপ করছিলাম, গত দুটো সেশনে আলাপ করেছি যে কাপল সম্পর্কের যে সাইকোলজিক্যাল দিকগুলো, যে মেন্টাল ইস্যুগুলো তাদের বিহেভিয়ারাল প্রবলেম তৈরি করে সেগুলো। তো প্রথম দিনেই বলতেছিলেন সবাই যে বুঝলাম, এখন সমাধান কি? আজকে আমরা ছোটখাটো সমস্যার সমাধানের ব্যাপারগুলোকে নিয়ে আলাপ করার চেষ্টা করব। আমরা যেগুলোকে সমস্যা আকারে তুলে ধরেছিলাম, অ্যাঙ্গার, ব্লেম, অ্যাংজাইটি, এইগুলোকে কিভাবে, এর সমাধানের জন্য পদক্ষেপগুলো কি হবে, এই কয়েকটা বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। জিয়া ভাই আছেন? আমরা আজকের শুরুতেই প্রথম যে স্লাইডটা দেখছি সেটা ম্যানেজমেন্ট অফ অ্যাঙ্গার, রাগ। আমরা এখানে দেখেছিলাম যে দাম্পত্য কলহ পুরাটাই জুড়ে আছে রাগ। তো রাগের ব্যাপারে বলা হচ্ছে অ্যাঙ্গার ইজ অ্যান ইমোশন, নট অনলি ইমোশন, ইটস অ্যান হেলদি ইমোশন অলসো। রাগ মানুষকে হেল্প করার কথা। আমরা জানি আল্লাহ মানুষের শরীরে এবং মনের যে উপাদানগুলো, কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেননি। আমার আপনার জন্য যদি রাগের প্রয়োজন না থাকতো, তাহলে আল্লাহ এই উপকরণটি আমাদের মধ্যে হয়তো দিতেন না। এখন প্রশ্ন হলো, এই রাগ সবারই আছে। সমস্যাটা রাগের নয়, সমস্যাটা হলো রাগের বহিঃপ্রকাশটা কে কিভাবে করছেন এবং এই রাগের ওপর নিয়ন্ত্রণটা কার কেমন। তো প্রথমেই বলছে যে সাধারণত মানুষ রেগে গেলে, আমরা সেদিনই বলেছিলাম, রেগে গেলে অন্যকে আঘাত করে কথা বলে, চেষ্টা করে সবসময় জয়লাভ করার, এবং কিভাবে অন্যজনকে বেশি কষ্ট দেয়া যায়, কোন কথা বললে, কোন ম্যানারে বললে, কিভাবে বললে, এই ওয়েগুলো খুঁজতে থাকেন। এবং ওই সময় অবশ্যই তার নিজের দিকে ফোকাস থাকে না, যে আমি কি করছি এবং আমি যা বলছি যা করছি সেগুলোর ইম্প্যাক্ট কি। অর্থাৎ তীব্র রাগ ব্যক্তির বিবেচনা বোধকে গ্রাস করে ফেলে। আমরা দেখেছি রাগ হয়ে, প্রচন্ড রাগের মাথায় মানুষ তার সেলফ হার্ম করছেন, অন্যের আঘাত করছেন, ইভেন সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত করেন। তো এই জায়গায় বলা হচ্ছে যে রাগ সব মানুষের থাকবে, কিন্তু রাগটার প্রকাশটা আমি কেমন ভাবে করছি এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এক নম্বরে বলছে যে অ্যাঙ্গারকে এক্সপ্রেস করো, বাট রেসপেক্টফুল এবং কন্ট্রোল ম্যানারে। আমরা ইমোশনের ক্ষেত্রে জানি যে ইমোশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাপ্রেশন অফ ইমোশন মেক থিংস ওর্স। প্রেসার কুকারের ওই প্রেসার বের হতে না দিলে যেমন এটা ব্লাস্ট করার সম্ভাবনা থাকে, ঠিক রাগও সেরকম, যে ইমোশনগুলো, যে কোনো ইমোশনই হেলদি ওয়ে হলে ইমোশনটাকে এক্সপ্রেস করা।
দমিয়ে রাখলে এটা কোনো না কোনো সময় আউটব্লাস্ট করবে। তো আমরা যে রাগটাকে এক্সপ্রেস করব, আমরা যে প্রকাশ করব, এই প্রকাশটা কতটা রেসপেক্টফুল, একে অপরের সাথে রেসপেক্টফুলি হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি আহ, গত পরশু আমরা একটা হাদিস পড়তে গিয়ে পেলাম রাসূলের রাগ। সেখানে সাহাবীদের সাথে বসে আছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আহ, মুসা আলাইহিস সালামের আমলের এক আহ, তাওরাতের কপির একটা অংশ তার হাতে, এবং উনি বলছেন আমার হাতে একটা তাওরাতের কপি আছে, আমি এটা আপনাদেরকে পড়ে শোনাবো। খুব আগ্রহ নিয়ে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে উল্লেখ করে বলছেন যে, হে ওমর, তোমার তো ইহকাল পরকাল শেষ হয়ে গেল। ওমর আবু বকরের দিকে তাকিয়ে দেখলেন, বলছেন, দৃষ্টি করতে আবু বকর বললেন, তুমি রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখো, উনি রাগে লাল হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এই চেহারা মোবারক দেখে উনি বলছেন যে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উম, ক্রোধ থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছে পানা চাই। এরপরেই রাসূল বলছেন যে, তোমরা কি জানো না যে এই জামানায় যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন স্বয়ং তওরাত নিয়ে, তাহলে উনি এই কোরআন এবং সুন্নাহর আনুগত্য করতেন, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন। এখানে যে রাসূলের রাগের প্রকাশভঙ্গি, উনি রেগে লাল হয়ে যাচ্ছেন, এবং এই রাগের যখন উনি একটা রেসপেক্টফুল ওয়েতে জবাব দিচ্ছেন, এর কিছুক্ষণের মধ্যেই রাসূল আবার খুবই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছেন, এবং তার যে অপরাধটা সেটার জন্য তাকে ব্লেম করে কোনো কথা বললেন না, তাকে একটা তথ্য দিলেন, জ্ঞান দিলেন, তথ্যটা সাবমিট করলেন যে এই জামানায় যদি মুসা আলাহিসাল্লামও সাল্লামও বেঁচে থাকতেন তাহলে উনি আমার আনুগত্য করতেন। তার মানে হলো যে ওই সময়ের যত কিতাব জ্ঞান আছে সব পরিত্যাজ্য, কোরআন এবং সুন্নাহর বাইরে আর কোনো কিছু জ্ঞান এখন লাগবে না। তো এই যে অ্যাঙ্গার এক্সপ্রেশনের একটা রেসপেক্টফুল ওয়ে এবং কন্ট্রোল ম্যানার, রাসূল রেগে লাল হয়ে যাচ্ছেন, চেহারায় প্রকাশ ঘটছে, তারপরে উনি বলছেন, এই থামো, কি ফালতু জিনিসপাতি নিয়ে আসছেন। কথা বলেন নাই, আচরণ দিয়ে ওনার রাগটাকে প্রকাশ করেছেন, সাহাবীরা ধরতে পেরেছেন। উনি আবার ক্ষমা চাওয়ার ওয়ে কি, রাসূলকে বলেন নাই, হে রাসূল আপনি মাইন্ড করেন না, আমাকে ক্ষমা করে দিয়েন। ভাষাটা হলো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছে পানা চাই। তো এই যে এক্সপ্রেশন অফ অ্যাঙ্গারের রেসপেক্টফুল এবং কন্ট্রোল ম্যানার, এইটার জন্য আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ট্র্যাডিশনাল সাইকোলজি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট পড়াচ্ছে, তারাও সেখানে বলতেছেন যে ইউজ টু অ্যাসার্টিভ ম্যানার। অ্যাসার্টিভ ম্যানারের মধ্যে কিন্তু এই চারটা বৈশিষ্ট্য আছে। প্রথম বলতেছে রেসপেক্ট। ট্রেডিশনাল সাইকোলজিও অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ফার্স্ট ধাপটাই বলছে রেসপেক্ট, ফার্মনেস, নো হার্ট, নো লেম এক্সকিউজ। যে তুমি কথা বলো কিন্তু রেসপেক্ট, তুমি প্রতিবাদ করলে, কাউকে ইয়েস বললে অথবা না বললে, যে কোনো কিছুই রেসপেক্টফুলি করা যায়। আমি আহ, আমরা অনেক সময় মনে করি যে কারোর সাথে দ্বিমত পোষণ করা বা কারো বক্তব্যের প্রতিবাদ করার অর্থ হলো তাকে একটু সাইজ করে বলতে হবে। আমরা আগে থেকেই প্রস্তুত হয়ে থাকি, আসুক আজকে দেখে নেব।
খাইজ করবো, কিছু কথার বম আমরা রেডি করে রাখি যেগুলা ছেড়ে দেব। কিন্তু এখানে বলতেছে যে রেসপেক্টফুল ম্যানারে এক্সপ্রেস করা, কারোর সাথে রাগ করার অর্থ এই নয় যে তাকে হেয় তাচ্ছিল্য বা আক্রমণ করে কথা বলতে হবে। ফার্মেসটা বলছে দৃঢ়তার সাথে কথা বলা, আঘাত করে কথা না বলা, অন্যরা কষ্ট পায় এই ম্যানারে কথা না বলা, এবং নো লেম এক্সকিউজ, এরা এই অ্যাসার্টিভ কমিউনিকেশন 4 নাম্বার পয়েন্ট যেটা বলে সেটা অন্য কাউকে দোষী না করে বা অন্য দোষটা নিজের ঘাড় থেকে অন্যের ঘাড়ে না ফেলে নিজে মেনে নিয়ে কথা বলা। কোনো ধরনের লেম এক্সকিউজ, খোঁড়া অজুহাত, খোঁড়া অজুহাত মানেই হলো খোঁড়া অজুহাত দিতে গেলেই অন্যের ঘাড়ে দোষ দিব অথবা মিথ্যা কথা বলবো। তো এটাও নিষেধ করেছেন। তো আমরা এই প্রথম ধাপটাতেই এই এবং কন্ট্রোল ম্যানার যেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এই নিয়ন্ত্রণ যখন হারিয়ে যাবে তখনই আমাদের সমস্যাগুলো বাড়তে থাকবে। 2 নম্বর বলছে যে রিডিউস দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অ্যাঙ্গার এক্সপ্রেশন। এই যে আমি যে রাগ হতেই পারে, কিন্তু আমি মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এমন লাল হয়ে থাকি যে কোথায় বলা যায় না। কিছু কিছু মানুষ আছে যার সাথে কথা বলতে গেলে আগে ভাবতে হয় যে সাথে কথা বলবো কি না কি মনে করে, ও তো রাগী। আবার অনেকেই খুব সুন্দর একটা ভাষা প্রায় ইউজ করেন যে আমার একটু অ্যাঙ্গার ইস্যুস আছে, অ্যাঙ্গার ইস্যুস আছে। আমার 2 সিস্টার ঝামেলা করছে, তো মিটিং এ বসে ওরে ধরছে, এখন বলতেছে আমার একটু অ্যাঙ্গার ইস্যুস আছে। তার মানে ওরে ক্ষমা করতে হবে, ওর অ্যাঙ্গার ইস্যুস আছে। তো এই অ্যাঙ্গার ইস্যুদের মধ্যে দেখি একদিন সে অ্যাঙ্গার ইস্যুস নিয়ে একটা রিজাইন লেটার সাবমিট করছে। আমি বলছি যে রিজাইন লেটারে অ্যাকসেপ্ট করে ওরে যেতে দেন, আর ইস্যুস নিয়েও থাকুক। আমার অ্যাঙ্গার ইস্যুস আছে এই কথা কয়ে আমি সব জায়গায় খালি রাগ দেখাইতে থাকবো? আমার অ্যাঙ্গার ইস্যুস মানুষ অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো আমাকে দেখতে হবে। লার্ন টু রিকগনাইজ দ্য পজিটিভ এন্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ কারেন্ট স্টাইল অফ এক্সপ্রেসিং এন্ড ম্যানেজিং অ্যাঙ্গার। আমি যে যে ভঙ্গিতে করছি এটার পজিটিভ বা নেগেটিভ কনসিকুয়েন্সেস কি, এইটা খুঁজে বের করা। অনেক সময় মানে প্রত্যেকটা আচরণের রিইনফোর্সমেন্ট লাগে। তো রাগের একটা রিইনফোর্সমেন্ট আছে, প্রাপ্তি আছে। কোনো ব্যক্তি আহ যখন দেখে যে তার রাগের ফলে তার আশেপাশের লোকজন তাকে খুব ভয় পাচ্ছে, মেনে চলছে, আহ, সে একটা পাওয়ারে আছে, এটা তাকে ভিতরে ভিতরে খুব উৎসাহ দেয় যে আমার রাগটাকে তো মানুষ মূল্যায়ন করছে, এবং রাগের ফলে সে স্পেশাল। এই স্পেশালটা যখন সে এনজয় করতে থাকে তখন এর ভিতরে ভিতরে যে সে আসলে ধরেন ফ্যামিলিতে বাবা খুব রাগী, এখন এইটা দেখে ভয় পাচ্ছে, কিন্তু এই ভয় যে তার তাকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এইটা সে টের পায় না। একটা এক্সাম্পল দিই, অনেকগুলো কেস আছে তার মধ্যে একটা একই টাইপের ঘটনা। বাবা একটু অ্যাগ্রেসিভ, তার অ্যাঙ্গার ইস্যুস আছে ওই যে ইয়ের মতো। তো সন্তানরা, তার স্ত্রী এবং সন্তানরা বাবাকে খুব উম, রাগী মনে করে। তারা তাদের বিষয়ে শেয়ারিং গুলো বাবার সাথে করতে ভয় পায়। এখন বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুল করে। ভুল করলে এটা যে বাবা পর্যন্ত যাবে এটা বাবাকে বলে না। এই বাবাকে না জানায় মায়ে গোপন বিয়ে দিয়েছে, বাবাকে না জানিয়ে মেয়ের অনেক বড় সমস্যা হয়ে গেছে, বাবাকে জানাচ্ছে না। এখন তার একাডেমিক্যালি আটকে গেছে, সে 1 বছর পরীক্ষা দিতে পারবে না একটা ভুলের কারণে। এটা মা এবং 2 মেয়ে সমাধান করার চেষ্টা করছে। এখন একটা ভার্সিটিতে যখন সমস্যা হয় তখন প্যারেন্টসের মধ্যে
কিছু জিনিস প্রভাবেরও বিষয় থাকে। এরা মেয়ে মানুষ যায়, ওরা খুব বেশি পাত্তা দেয় না। এরা আসছে আমার কাছে যে আপনি একটা সার্টিফিকেট দেন, দিলে আমার এই 1 বছর যে পানিশমেন্ট আমাকে দিয়েছে আমি এখান থেকে রেহাই পেতে থাকি। তাই বলছি আপনি আপনার আহ, বাবাকে নিচ্ছেন না কেন? তো বাবা খুব রাগী, বাবার সাথে কোনো কথা বলাই যায় না, বললে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি হার্টের রোগী, অসুস্থ হয়ে পড়বেন। তো পরিবারে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা ওখানে যাচ্ছেন না। এই যে বাবার রাগ, তার নিজের মেয়ে, নিজের স্ত্রী, পরিবারের প্রয়োজনীয় কথাটুকু বাবার সাথে শেয়ার করতে পারছে না বাবার রাগের কারণে। তো এই যে বাবা তো মনে করছেন যে হ্যাঁ আমি একখান, আমার সাথে কথা বলতে হলে হিসাব করে বলতে হয়, সে তার ভাবে আছে, কিন্তু তার ভাবটা যে পরিবারের মধ্যে বড় ধরনের ক্ষতি করছে। তার স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে না, তার বাচ্চা তার সাথে মন খুলে কথা বলতে পারে না। এটা যে এজ এ হোল ওনারই ক্ষতি হচ্ছে। এই যে 1 বছর যে সেশন গ্যাপ যাবে, 1 বছরের টাকা বাবাই ক্যারি করবে। তো এই জিনিসগুলো, যে আমি যে রাগ দেখাচ্ছি, রাগ করছি, এটার কনসিকুয়েন্সেস কি হবে যে কোনো ক্ষেত্রেই। আমরা যদি এটা আগে ভাবি যে আমি যে ঘুষিটা মারবো, আমি যে বোকাটা দিব, আমি যে হাতটা কাটবো, আমি যে ওয়ালে ঘুষি দেব, আমি ওয়ালে মাথা ঠোকাবো, আমি যে 20টা সেডিল খাবো, তারপরে কি হবে, এইটুক ভাবি না। তো এই জন্য বলা হয় যে থিঙ্ক বিফোর অ্যাক্ট, যে কোনো কাজ করার আগেই ভাবো। একটা তীর যেমন ধনুক থেকে ছেড়ে দিলে ও তার লক্ষ্য ভেদ করবেই, কিভাবে করবে, কোথায় করবে, এটাকে আমরা কন্ট্রোল করি না। ঠিক কোথাও এরকম একটা রাগের প্রকাশটা এরকম, যেটা ছেড়ে দিলে ওর ইম্প্যাক্টটা কি হবে আগেই ভাবতে হবে, ছেড়ে দেওয়ার আগে। Understand the different function of anger and learn to satisfy function related needs in a more constructive manner। যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি, দৈনন্দিন যে বিষয়গুলো নিয়ে আমরা রাগ হই, এই ডাইমেনশন গুলা বোঝা, এবং আহ, আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হলো না দেখি তো রাগ। আমি তো সেই জিনিসটাই চাই, যে তুমি আমাকে রেসপেক্ট করে কথা বলছো না, সেটা তো সুন্দর ভাষাতে বুঝিয়ে বলা যায়। অর্থাৎ আহ, কিভাবে আমরা অন্যকে সন্তুষ্ট রেখে একটি গঠনমূলক পদ্ধতিতে আমরা রাগটাকে প্রকাশ করতে পারি, সেই পদ্ধতিগুলো প্রতিনিয়তই আয়ত্ত করার এবং প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। Learn to recognize and verbally express hurt feelings instead of expressing them through angry outburst। এখানে একটা জিনিস শিখতে বলছেন যে রাগগুলোকে ভার্বালি প্রকাশ করতে, একটা হলো রিকগনাইজ, আমার সমস্যা গুলোকে অ্যাকসেপ্ট করা, বুঝতে পারা যে পরিস্থিতিটা কি, এন্ড ভার্বালি এক্সপ্রেস দ্য হার্ট ফিলিং, আমার যে কষ্ট পেয়েছি তার কাছ থেকে যে আমি কষ্ট পেলাম, এই কষ্টটাকে মুখেও প্রকাশ করা যায়। আর রাগ করে যে কথাটা আমি রাগ করে বলতে পারি, যে কথাটা আমি খুব শক্তভাবে বলি, যে কথা আমি চিৎকার চেঁচামেচি করে বলি, সেটাও সুন্দরভাবে বলা যায়। বরং যখন কেউ, ধরেন স্বামী তার স্ত্রীর কোনো একটা আচরণকে অপছন্দ করে, এই পৃথিবীর সকল স্বামী এবং স্ত্রীর মধ্যে খুব দুটো জিনিস পাওয়া যায়,
স্বামী এমন কিছু আচরণ করে যা স্ত্রী পছন্দ করে না, স্ত্রী এমন কিছু আচরণ করে যা স্বামী পছন্দ করে না। এটা আছে, থাকবে। কিন্তু কেউ যদি রেজিস্টেন্স হয়ে যায় যে আমি এমনই, অর্থাৎ সে যেমন আছে তেমনই থাকবে, অথবা উনি ওই রকমই থাকলেন, অপোজিট পার্টনার অ্যাকসেপ্ট করলেন না, তো সেটাও একটা সমস্যা। একটা এক্সাম্পল একজন ম্যারেজ থেরাপিস্ট দিয়েছেন। তো উনি বলতেছিলেন তার একজন পেশেন্ট, ভদ্রমহিলা আসছেন, তার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্বের ইস্যুটা হলো যে হাজবেন্ড প্রতিদিনই গোসল করে বের হয়ে ভেজা টাওয়ালটা বিছানায় রাখে, স্ত্রী এটা একদমই পছন্দ করে না, চিৎকার চেঁচামেচি করে। তো যে কাউন্সিলর কাছে গেছে, কাউন্সিলর ভদ্রলোক বলছেন, তার বই এই কেস এক্সাম্পলটা উনি লিখেছেন। তো উনি ভদ্রমহিলাকে পরামর্শ দিয়েছেন, তোমার হাজবেন্ড যখন ওই টাওয়ালটা বিছানায় রাখবে তুমি এটা নিয়ে কথা বলবে না। তো সে প্রথমে এটা মেনে নিতে ইতস্তত বোধ করছে যে এটা কেমন কথা যে সে একটা অস্বাভাবিক আচরণ করবে আর আমাকে মেনে নিতে হবে, এটা কাউন্সিলিং হলো? উনি বলছেন তুমি তো আমার কাছে একটা পরামর্শের জন্য আছো, আমি পরামর্শ দিলাম, তুমি এটা মানতে পারো না আমাকে। ভদ্রমহিলা বেশ কয়েক সেশন পরে একদিন বলতেছে যে কাউন্সিলর সাহেব, আমার তো তোমার কথা মতো আমি রিয়াকশন বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন দেখি আমার হাজবেন্ড টাওয়ালটা আর বিছানায় রাখে না, ও বারান্দায় মেলে দেয়। কারণ কি ঘটলো এখানে? ওই যে হার্ট ফিলিংসটা, যখন কাউকে প্রেজেন্টেশনটা রেসপেক্টফুল না হয় তাকে আঘাত করা হয়, রাগ করা হয়, তখন ওই ব্যক্তির মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়, করবো না, যা কি করবি, আমি আরো ভেজাবো, তোর কি করার আছে। তো রাগ করে বললে সে তার তখন আর পরিবর্তনের যে তার, আমরা মনের দুটো দিকের কথা বলি, রেশনাল মাইন্ড এবং ইরেশনাল মাইন্ড, যখন সে হার্ট ফিল করে তখন তার রেশনাল মাইন্ডটা থেকে ইমোশনাল মাইন্ড বেশি কাজ করতে থাকে। ইমোশনাল মাইন্ড যদি রেশনাল মাইন্ডের উপর কন্ট্রোলটা নিয়ে নেয় তখন সে আর রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে চায় না, বরং তার মধ্যে এক ধরনের ডিফেন্স তৈরি হয় যে তখন তার যে ভুলটা সেটার চাইতে ওয়াইফের ভুলটাকেই বড় করে দিয়েছে, তুমি হুদাই চিৎকার চেঁচেমেচি করো, আমি একটা টাওয়ালি না রাখছি, এটা কি হয়েছে, এটা পচে গেছে নি? এরকম। আমরা যদি রাগের, ইসলামের বিষয়ে আলাপ করি, ইসলামও রাগ করতে বলছেন না। সেখানে ওয়েগুলো আমরা লক্ষ্য করেছি যে রাগ থাকবে, কিন্তু সেই সময়ও রাসূল ঠান্ডা থেকে কিভাবে রাগটাকে এক্সপ্রেস করছিলেন, এই জিনিসগুলো আমরা যদি কোরআন হাদিস স্টাডি এবং লাইফ রাসূলের জীবনী স্টাডি থেকে নিতে পারি, তাহলে এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ার গুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের প্রফেসর গোলাম রসুল স্যার বলছিলেন ওই একাডেমি 21-এর এক প্রোগ্রামে, উনি ওনার এক বক্তব্যে বলতেছিলেন যে তুমি এতদিন পড়েছো, ওই সিরাত পড়েছো, তুমি এখন আবার পড়ো যে আমি এখান থেকে ইসলামিক সাইকোলজি নিব, তাহলে দেখো এখানে তুমি ইয়েগুলো পেয়ে যাবা। ওনার কথা এরকম যে তুমি যে সিরাতে এতদিন পড়েছো, তুমি এখন একটা সাইকোলজিক্যাল ভিউ নিয়ে পড়বে, আমি এখান থেকে এই এলিমেন্ট গুলো খুঁজে খুঁজে বের করবো, তাহলে তুমি পাবা। এইভাবে সিরাত স্টাডি, এইভাবে কোরআন স্টাডি, এইভাবে হাদিস স্টাডি করলে যে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ইসলামের নির্দেশনা কি ছিল,
রাসূল কি পদ্ধতি ব্যবহার করতেন, রাসূলের সাথে সাহাবীরা কি পদ্ধতি ব্যবহার করেছেন, সাহাবীরা কিভাবে করেছেন। যেমন আমরা এই যে আজ শুরুতেই যে ঘটনাটি উম, পড়লাম হাদিস থেকে, যে আমরা সাধারণত কোনো ব্যক্তির সাথে ভুল হলে তার কাছে যায় সরি বলে চেষ্টা করি, কিন্তু সেখানে বলতেছেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছে পানা চাই। কত সুন্দর পদ্ধতি এটা, আমরা আমাদের কালচার এই জিনিসগুলো আমরা ভাবতেই পারি না যে এটা এইভাবে বলা যেতে পারে। যে হাদিস স্টাডি করে পাওয়া যায় যে একজন মানুষের সকল চাহিদা সবকিছু চাওয়া, গোলাম রাসূল স্যারও বলতেছেন যে প্রেয়ার, আল্লাহর কাছে চাওয়া, এটা একটা ইবাদত। সব কিছুর ব্যাপারে একজন মুমিন, আমার বাচ্চাটা ডেরাইল হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি সর্বপ্রথম পানা চাবো, আল্লাহ তুমি একে লাইন আপ করে দাও। আমার স্ত্রী কথা শুনছে না, এটার জন্য প্রার্থনা হবে আল্লাহর কাছে। আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটার জন্য প্রার্থনা হবে আল্লাহর কাছে। সকল বিষয়ে এটি তাওহীদের মূল কথা। দেন এবার আসি আমরা অ্যাংজাইটি, লার্ন টু রিকগনাইজ অ্যাংজাইটি প্রবলেমস and to overcome them using cognitive and behavioral coping strategy, সিবিটি স্ট্র্যাটেজি। এখন সিবিটির কথা, ওই যে এটাও রসুল স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যে সিবিটি প্র্যাকটিস করি এটা যে স্টাডি ইয়ার, ওই ওয়েস্টার্ন সাইকোলজি। তো উনি বলছিলেন যে এটা বহুত আগে, 800 কত খ্রিস্টাব্দে, আহ, আবু জাইদ আর বাল্কি উনি এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন, হুবহু একই পদ্ধতি এরা প্রয়োগ করছেন। সিভিটি ইজ নট দ্য আউট অফ ইসলাম। একজন ব্যক্তিকে চিন্তাকে চ্যালেঞ্জ করা, চিন্তাকে চ্যালেঞ্জ করা, থট চ্যালেঞ্জ সিভিটির একটা বিরাট কৌশল, প্রথম কৌশল। কিন্তু আমি হাদিস করতে গিয়ে দেখলাম যে আহ রাসূলকে কোন একটা ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, একবার প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলেন না, শুনতে পাচ্ছেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলেন না। চতুর্থবারে রাসূল বলছেন, এটা কি তুমি জানো না বিষয়টা এমন, এই যে মানে সমাধানটা না দিয়ে দিয়ে তার কাছ থেকে সমাধানটা বের করে নিয়ে আসা, এটা তো তোমার জানার কথা, এটা তো তুমিই জানো, তুমি থেকে বের করে আনো। তো অ্যাংজাইটির যদি কোপিং স্ট্র্যাটেজি খোঁজা হয়, তাহলে অ্যাংজাইটি তো হয়, আমরা দুটো জিনিস বলি, যে একটা হলো পাস্ট নেগেটিভ থিংস, এটা নিয়ে মানুষের ডিপ্রেশন হয়। আর ভবিষ্যতে নিয়ে যখন অনিশ্চিত থাকে, ভবিষ্যৎ নিয়ে যখন টেনশন করতে থাকে, তখন ভবিষ্যতের আনসার্টেনিটি, এটাকে বলা হচ্ছে ফিয়ার অফ ফিউচার। ভবিষ্যৎ নিয়ে যত নেগেটিভ ভাবনা, আমার পরীক্ষা হবে না, সামনের দিন আরো খারাপ হবে। তো ভবিষ্যৎ, ভবিষ্যৎ তো আল্লাহ তৈরি করে রেখেছেন। কিরকম কোনো ব্যক্তি যদি তাকদীরের প্রতি বিশ্বাস করে, যে আমার জীবনের যা কিছু মন্দ বা ভালো তা আগে থেকে লেখা আছে। তো এই মির্জি শরীফের এক হাদিসে বলতেছেন যে তোমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে না যা আগে থেকে লেখা হয় নাই। একথা শুনে, না, তিরমিজি শরীফের হাদিসটা এরকম যে কেউ যদি তোমার কল্যাণ করতে চায়, ততটুকু করতে পারবে যতটুকু কল্যাণ তোমার তকদিরে আগে থেকে নির্ধারিত। ঠিক, কেউ যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে ততটুকু করতে পারবে যতটুকু ক্ষতিও তোমার তকদিরে আগে থেকে নির্ধারিত। কেননা এখানে একটা এক্সাম্পল ইউজ করা হয়েছে, যে কেননা কাগজ উঠিয়ে নেওয়া হয়েছে, কলম শুকিয়ে গেছে, তাকদির লেখার যে কাগজ কলম সেটা আর নাই, এটা ওভার রাইটিং রিরাইটিং হবে না।
এই যে যা কিছু হবে এটাকে মেনে নেয়া। রাসূল সাহাবীদেরকে বলছেন যে দেখো, আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে না যা আগে থেকে লেখা হয় না। এই কথা শুনে সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূল, তাহলে কি আমরা আমল করা ছেড়ে দেব তাকদীরের উপর বিশ্বাস করে? রাসূল বলছেন যে না, তোমরা চেষ্টা চালিয়ে যাও, কেননা তোমাদের যার তাকদীরে যেটা আছে তার জন্য ওই কাজটা করা সহজ হবে। কাউকে যদি আল্লাহ পৃথিবীতে হাফেজ হিসেবে সৃষ্টি করেন, তাহলে তার জন্য কোরআন মুখস্থ করা, ধরে রাখা সহজ হবে। বহু মানুষকে হাফেজ বানানোর জন্য হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, 10 বার 12 বার পালায় আসছে। ও ভার্সিটি থেকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু ওর বাপ দাদা নানা আরে হাফেজ বানাইতে পারেনি। কেন পারেনি? ওর তাকদিরে লেখা নাই। তো যার তাকদিরে যেটা নাই সেটা যতই চেষ্টা করুক হবে না। সহজ চেষ্টাতেই যার যেটা আছে তার জন্য এটা সহজ হবে, ইজি হবে। তো এইটা যদি কেউ মেনে নেয়, যে এই যে ফিউচার সম্পর্কে আনসার্টেনিটি, কি হবে কি হবে না, হায় 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 হায়, এইটা যদি কোনো মোমেন তার তাকদীরের প্রতি ঈমান রাখে পূর্ণভাবে, ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ওখানে কিন্তু 7টা, এর মধ্যে কদরিহি খাইরিহি শাররিহি শব্দটা বলেছেন, তাকদীরের ভালো এবং মন্দ। রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে রাসূল, আমরা যে অসুস্থ হলে চেষ্টা করি, চিকিৎসা করি, এর দ্বারা কি আমাদের তাকদীর পরিবর্তন হয়? রাসূল বলছেন, তোমাদের এই চেষ্টাও তোমাদের তাকদীরের অংশ। আল্লাহ যদি তোমাকে তৌফিক না দেয়, ক্ষমতা না দেয়, তুমি চেষ্টাও করতে পারবে না। বহু মানুষ পয়সা আছে কিন্তু বিনা চিকিৎসায় মারা যায়, কেন? ওর তাকদীরে চিকিৎসা নাই। করোনার মধ্যে আমরা দেখেছি যে বিশিষ্ট শিল্পপতি, যিনি হাজার হাজার ভেন্টিলেটর তৈরি করলে ওনার টাকা শেষ হবে না, এই লোক একটা ভেন্টিলেটর তার কপালে জোটে নাই। আল্লাহ তার পর্যন্ত ভেন্টিলেটর রাখে নাই। দিস ইজ তাকদীর। এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি অ্যাংজাইটিতে ভোগা তার জন্য কঠিন হবে। সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের উপর যুদ্ধ খরচ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। হতে পারে তোমরা যা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে যা তোমরা অপছন্দ করো সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ সবকিছু জানেন আর তোমরা জানো না। আল্লাহ সবকিছু জানেন, তোমরা জানো না। আমরা যে জিনিসটা কল্যাণকর মনে করে পড়ছি, না পাইলে আমরা পেরেশানি, হতাশা, টেনশন। কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যেটাকে কল্যাণকর মনে করছো ওইটার মধ্যে তোমার ক্ষতি নিহিত থাকতে পারে। আর তুমি যেটাকে ক্ষতিকর মনে করছো সেটার মধ্যে তোমার কল্যাণ থাকতে পারে, কারণ তুমি জানো না। আল্লাহ আলিমুল গায়েব, গায়েবের খবর আল্লাহ জানেন তোমার কিসে কল্যাণ কিসে অকল্যাণ। আমি এই কথা আমার পেশেন্টদেরকে অনেক সময় সুযোগ থাকলে বলি যে আমি একটা প্ল্যান করলাম, প্ল্যান অ্যাচিভের জন্য চেষ্টা করলাম, পেলাম না। এর ধরে আমি বুঝলাম যে আমি আমার জন্য যে পরিকল্পনা করেছিলাম সেটা বাস্তবায়ন হলো না। এইটা যদি আমি কষ্ট পাই, তাহলে একটা সেম টাইম এটাও ভাবতে পারি যে আমার পরিকল্পনা বাস্তবায়ন হলো না, মানে হলো আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হলো। আমাকে নিয়ে আমার রব যে প্ল্যান করেছিলেন সেটাই এক্সিকিউট হয়েছে, সেটাই আমার তাকদিরে লেখা ছিল, এটি সেই। তো ক্লায়েন্টকে যখন জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো আপনার জন্য আপনার পরিকল্পনা আর আপনাকে নিয়ে আপনার স্রষ্টার পরিকল্পনা কোনটা নিখুঁত হবে? স্রষ্টারটা। তা আপনার পরিকল্পনা যখন বাস্তবায়ন হলো না, তখন যে আপনি কষ্ট পেলেন।
তো এই তাকদীরের বিশ্বাসটা একজন ব্যক্তিকে কাম, কোয়াইট রাখতে পারে। এরপর কি বলছেন, ইউজ ইচ আদার ইন ওভারকামিং দ্য অ্যাংজাইটি প্রবলেম। বুঝলাম, অ্যাংশাস কিছু কিছু মানুষ জেনেটিক্যালি অ্যাংশাস, একদম জিনগত দেখে গেল সে অ্যাংশাস, তার পরিবারের তার বাবা বা মা কেউ না কেউ অ্যাংশাস, হোল ফ্যামিলি অ্যাংশাস। রোগী হেলথ অ্যাংজাইটি, তার শরীরের সবসময় মনে হচ্ছে আমার এখানে সমস্যা সেখানে সমস্যা, এই ডাক্তার সেই ডাক্তার, দেখতে দেখতে তাদের হেলথ অ্যাংজাইটি আছে, সোমাটোফর্ম ডিসঅর্ডার আছে। তারা ওই সমস্যা না থাকলেও সমস্যা মনে করে এবং বিভিন্ন ডাক্তার ভিজিট করতে থাকে। এরকম একটা ছেলে আসছে, তার স্ত্রী তাকে সাথে করে নিয়ে আসছে যে সে অ্যাংজাইটি সমস্যায় ভুগছেন। তো এই যে শারীরিক সমস্যাগুলো নিয়ে কথা প্রতিনিয়তই, তার আলোচনার মেইন টপিক এটা, যেখানে যায় সেশনের মধ্যে থেকেই সে তার মায়ের ফোন দিছে আমাকে, বললে যে আমি একটু মায়ের ফোনটা ধরি। তো ধরেন, তো মায়ের সাথে কথা বলতেছে, 3-4 মিনিট কথা বলার পরে রেখে বলতে, সরি আমি আপনার সেশনের মধ্যে থেকে ফোন ধরলাম, বেয়াদবি নিবেন না। আমি না, আপনি ফোন ধরে আবার একটা উপকার করছেন, আপনার অ্যাসেসমেন্টে হেল্প করলেন। আমি আপনার কথাবর্তন শুনে বুঝলাম যে আপনার সাথে আপনার মায়ের কথা হলে প্রায়ই এই শরীর নিয়ে কথা হয়। স্ত্রী বলতে, হ্যাঁ হ্যাঁ, মা বেটা সারাদিন খালি এই শরীর নিয়ে করলো, মায়ের শরীরে কি হলো আর ছেলের শরীরে কি হলো, এদের আলোচনার বিষয় এটা। তো এইটা, এই আলোচনা থেকে যদি আপনি বের না হন, আপনি যদি কাজে ফোকাস না করেন, সবসময় শরীরের মধ্যে ভাবতে থাকেন, যে আপনার শরীর কোনো ব্যক্তির মনের মধ্যে যদি ঢুকে, মনটা এমন, কোনো ব্যক্তির যদি মনে, এটা পারসেপচুয়াল সেট বলে, তো কোনো ব্যক্তির মনের মধ্যে যদি ঢুকে যে আমার ডাইন চোখটা বাম চোখের চাইতে একটু ছোট, এটা যদি মনের মধ্যে ঠিকঠাক মতো ঢুকে, আর সে যদি আয়নার সামনে বারবার দাঁড়ায়, তাহলে ছোট দেখবে। সাইকোলজি এমন। তো ওই লোক মনে করে যে তার শরীর এতই দুর্বল, সে হাঁটতে পারবে না, পড়ে যাবে, সে হাঁটে না, হাঁটে না। এই 10 ধাপ রাস্তাও সে রিক্সা নেওয়ার চেষ্টা করে, তার ধারণা সে পড়ে যাবে। তার ধারণা, মনে হয়, মাইন্ড রিডিং। এক ভদ্রমহিলা আহ তার ভাবির সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না, ভাবির খুব সমস্যা, এর সাথে থাকা যায় না। তাই সে পরিকল্পনা করেছে যে আহ, বাবা যখন মারা যাবে, মা তো গেছেই, বাবা যখন মারা যাবে তখন তো এই ভাবির সাথে এই পরিবারে আমি আর আসতে পারবো না, তাহলে আমাকে বিদেশ ছেড়ে যেতে হবে, এদের সাথে থাকা যাবে না। তো বেশ সমস্যা। তাকে যে সাথে করে নিয়ে আসছে তার আরেক বোন, সেও বলতেছে যে আমার এই ভাবিটার সাথে এর একদমই মিলতেছে না। তা আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনার ভাবির কি কি সমস্যা বলেন তো। তো উনি ভাবির যতগুলো সমস্যা বললেন, সবগুলো সমস্যার সাথে একটা শব্দ যোগ করেছেন, আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না, আমার মনে হয় সে আমার প্রতি বিরক্ত, আমার মনে হয় সে আমার ভালো চায় না। এই যতগুলো সমস্যার কথা বলেছেন প্রত্যেকটার সাথে মনে হয় বলেছেন। তো বাস্তবতা নাই। আমি বললাম যে আপনি তো মনে হয় বলছেন, এই মনে হয় আর বাস্তবতা কোথায়? আপনি যে মনে হয় মনে হয় বলছেন, আপনার মনে হয় ব্যাপারে সূরা হুজুরাতে আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো, কেননা তোমার অতিরিক্ত অনুমান পাপ। আরেকটা জায়গায় বলছে তোমাদের বেশিরভাগ অনুমান ভুল হয়। তা আপনি মনে মনে যেটা ভাবছেন সেটা তো নাও হতে পারে আল্লাহর কথা, তো আপনার এই অনুমান ভুল হবে, আপনার এই অনুমান পাপ হবে। তারপরে করছেন এই যে মনে মনে ধরে নেয়া, মনে মনে ধরে নেয়া অ্যাংজাইটি তৈরির একটা অন্যতম কারণ, মনে মনে ধরে নেয়া। এটাকে ওয়েস্টার্ন সাইকোলজিরা এইভাবে বলতেছে, ওরা বলতেছে এটাকে মাইন্ড রিডিং। মাইন্ড রিডিং, যে উনি মনে মনে কি ভাবছেন কি করছেন এটাকে রিড করতে চেষ্টা করেন। এটা একটা কগনিটিভ ডিস্টরশন, যে কোনো ব্যক্তি যখন অন্যের মাইন্ড রিড করতে থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমাইজ করে। মাইন্ড রিড হলে কোনো ব্যক্তির সাথে যদি আমার পজিটিভ রিলেশন থাকে,
তাহলে আমরা তার, সে আমাকে নিয়েই ভাবছে, আমাকেই ভালোবাসে, আমাকেই কেয়ার করে, পজিটিভ ভাবনাগুলো আসবে। যদি নেগেটিভ হয়, ধারণাগুলো সব নেগেটিভ হবে। সুতরাং এই মাইন্ড রিডিং করতে গেলে ব্যক্তির পার্সপেক্টিভ থেকে এটা কোনো না কোনো ভাবে বায়াস হবে। আর এই রিডিং যখন করতে যায় তখন অ্যাসাম্পশন করতে যায়, ধারণা করতে যায়। এই ধারণাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, ধারণাগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতা চাইতে অতিরিক্ত হয়। এইটাই, এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কেননা তোমাদের বেশিরভাগ ধারণা ভুল, অতিরিক্ত ধারণা পাপ। যাদের অ্যাংজাইটি প্রবলেম আছে, আমি বলছিলাম যে কিছু ব্যক্তি আছে জেনেটিক্যালি, যাদের জেনেটিক্যালি আছে তারা চিকিৎসা নিবে। তাদের অ্যাংজাইটি কমানোর জন্য দরকার হলে ঔষধ খাবে, কাউন্সিলিং নিবে, ইসলামিক পদ্ধতি প্রয়োগ করবে। এখানে বলা হচ্ছে একে অপরকে সাপোর্ট করবে, একে অপরকে সাপোর্ট করবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে অ্যাংজাইটি, এখন এই দ্বন্দ্ব যত বাড়ছে অ্যাংজাইটি ততই তো বাড়ছে। যখনই একজন আরেকজনকে হেল্প করতে যাবে তখনই প্রবলেমটা কমে। আমার কাছে একটা আহ, বই দেখলাম, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ম্যানুয়াল স্ট্রেস ম্যানেজমেন্টের। স্ট্রেস ম্যানেজমেন্টে তারা বইয়ে একটা কোপিং ক্যাপাসিটির কথা বলছে, যে গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং জিনিসটা তারা বলছে যে ধরো তুমি গাছের আগায় আছে, এই সময় একটা টার্মোইল শুরু হলো, ঝড় শুরু হলো, তুফান শুরু হলো। তাহলে তুমি বাঁচার জন্য কি করবা? গাছের গোড়ায় এসে অবস্থান নিবা। তো গাছের গোড়ায় এসে যখন অবস্থান নিবা, তখন তুমি নিজেও সেফ থাকবা এবং তুমি আশেপাশের আরো দুই একজন মানুষকে সেভ করতে পারবা। তো এই বইটাই বলছে যে তুমি যে গ্রাউন্ডিং করতে পারছো, মানে ইমোশনাল টার্মোইলটা যখন হবে তখন ওই যে আত্মরক্ষা, নিজেকে বাঁচানো, এইটা আগে কাজ করবে। তো আত্মরক্ষা যে করার জন্য তুমি গ্রাউন্ডিং করতে পেরেছো, এটা এই বইটাই বলতেছে, তখনই বোঝা যাবে যে তুমি তো নিজে সেভ হয়েছো। তুমি যখন আরেকজনের সেভ করার কারণ হবা, তখন তুমি বুঝতে পারবে যে তুমি প্রকৃতপক্ষে গ্রাউন্ডিং করতে পেরেছো। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যানুয়াল, এই বইটা আমার কাছে আছে। যে ব্যক্তি, কোনো একজন ব্যক্তি শুধু নিজেকে নিয়ে ভাববে না, সে যখন নিজে সেভ হবে এবং অন্যকে সেভ করার ব্যাপারে চেষ্টা করবে, তখন সে বেসিক্যালি গ্রাউন্ডিং করতে পারবে, তার ইমোশনাল বেস লাইনে থাকতে পারবে। তো এখানে সেই কথাটাই বলতেছে যে ইচ আদার, একজন আরেকজনের অ্যাংজাইটির দায়িত্ব নেবে। যে হোয়াই শি ইজ অ্যাংশাস, বাচ্চা কাচ্চা নিয়ে ওয়াইফ খুব পেরেশানির মধ্যে আছে, আমিও চিৎকার চেঁচামেচি করছি, আরে এত পেরেশানির মধ্যে কি হয়েছে? হয়েছে তো, পরীক্ষা একটু খারাপ হয়েছে তো, কি হয়েছে? কিন্তু তার পেরেশানির মধ্যে আমি কি করতে পারি, যে আমি কতটুকু সাপোর্ট দিলে তার পেরেশানিটা একটু কমবে, তার ওয়ার্কলোড কতটুকু কমালে আমার হবে, তার ঘুম কম হচ্ছে, সেখানে আমি কি করতে পারি। আমি যদি এরকম, যদি স্বামী স্ত্রীকে নিয়ে এবং স্ত্রী স্বামীকে নিয়ে একে অপরের ওয়েলবিং ভাবতে পারে, যে স্ত্রী চেষ্টা করছে স্বামীকে সাহায্য করতে, স্বামী চেষ্টা করছেন স্ত্রীকে সাহায্য করতে, এইটা যখন হবে, তখন তো আর ব্লেমের প্রশ্ন আসে না, অ্যাংজাইটির প্রশ্ন আসে না, তখন সাপোর্ট ফিল করবে। সাপোর্ট, আমরা রাসূলের ওহী নাজিল হওয়ার পরে প্রথম রাসূল যখন ভীত আতঙ্কিত হয়ে গেলেন, ওই অবস্থায় এসে প্রথম তার স্ত্রীর কাছেই বলেছিলেন, কম্বল চাইলেন, আমাকে আমি আমার আমি আমার খুব খারাপ লাগছে, আমাকে কম্বল মুড়িয়ে দেব। এবং সেই সময় সর্বপ্রথম সাপোর্ট তার স্ত্রী করেছিলেন, যে আপনি ভয় পাবেন না, আপনি আতঙ্কিত হবেন না, আপনি আপনি ক্ষুধার্তকে খাবার দেন, আপনি মানুষকে সাহায্য করেন, আপনার অনেক পজিটিভ বৈশিষ্ট্য আছে, আপনার আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। এই যে জীবনের, যখন স্বামী স্ত্রী একে অপরের জন্য সাপোর্টিভ হবে, তখন তাদের জীবনের সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করা সহজ হবে।
4 নম্বর বলছে রিপ্লেস অ্যাংজাইটি প্রডিউসিং কগনিশনস উইথ হেলদি অ্যান্ড রিয়েলিস্টিক সেলফ টক। কগনিশন, আমরা কগনিশন জানি, কগনিশন মানে ব্যক্তির থিঙ্কিং প্যাটার্ন, ওয়ে অফ থিঙ্কিং। একটা কোন একটা বিষয়কে একজন ব্যক্তি কিভাবে ভাববে, এই যে ভাবার যে সাইকোলজি, সেটাকে কগনিশন বলছে। তো ধরা যাক যে হাতি সংক্রান্ত একজন ব্যক্তির ধারণা, দুই বান্ধবী একই ক্লাসে পড়ে, একজন হাতি দেখেছে পাহাড়ি অঞ্চলে গিয়ে, তারা ঘুরতেছিল, সেখানে গিয়ে তারা ভয়ঙ্কর ভাবে হাতি তাড়া খেয়েছে, আর একটু হলেই হাতির কাছে ধরা খেত, জীবন যেত। আর আরেকজন তার জীবনে হাতি দেখেছে যে 20 টাকার টিকিট কেটে হাতির পিঠে উঠেছেন, হাতি শুয়ে তাকে পিঠে নিয়েছে, কিছু দূর ঘুরে এসে আবার শুয়েছে, সে হাতির পিঠ থেকে নেমেছে, তার কাছে খুব মজা। এখন ক্লাসরুমে যখন একটা হাতির ছবি আঁকতে দেয়া হয়েছে, তখন এই হাতির ব্যাপারে দুইজনের ধারণা কিন্তু দুই রকম হবে। একজন হাতিকে খুব ডেঞ্জারাস হিসেবে দেখবে, হাতি তার ওই পাস্ট এক্সপিরিয়েন্স মনে করা দিয়া তার মধ্যে প্যালপিটেশন, ভয় তৈরি হতে পারে। আরেকজনের কাছে হাতি ভেবে তার কাছে রিল্যাক্স থাকতে পারে, বাহ, এই হাতির পিঠে চড়ে কি মজাই করেছিলাম। দিস ইজ দ্য কগনিশন, যে অতীতের কোনো না কোনো ঘটনা তার থিঙ্কিং, ইমোশন, পারসেপশন, এগুলোর কম্বিনেশনে একজন ব্যক্তির একটা কগনিশন তৈরি হয়, তিনটা ধারা তৈরি হয়। এই কগনিশনটা ডিস্টরটিভ হতে পারে, যে সে তখন ভুল 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 অনুভব করতে পারে, করতে থাকে। তো এই আনহেলদি কগনিশনের জায়গায় হেলদি কগনিশন গুলা বলতেছে রিপ্লেস করতে কিভাবে, রিয়েলিস্টিক সেলফ টক। আমার কাছে যে, আবারও সেই মনে করার কথাই বলি, যে আমার কাছে মনে হয় আমার ভাবে আমাকে অপছন্দ করে। তো আহ, অপছন্দের জিনিস আছে, এটা ঠিক আছে, কিন্তু সেলফ টক, নিজের সাথে নিজে কথা বলা, যে আসলে কি ভাবি আমাকে অপছন্দ করে, অপছন্দ করে সে কি করলো, আচ্ছা তার কি আমার জীবনে কোনো অবদান আছে, সে কি আমার সাথে ভালো আচরণ করে করে, আমার কখনো কেয়ার করেছে করেছে। তো এই যে আনহেলদি, আবার কগনিশনের ওভার জেনারেলাইজেশন কগনিশন হইতে পারে, যে ভদ্রমহিলা মেয়েটা হাতির তাড়া খেলেন, তার কাছে মনে হইতে পারে অলওয়েজ হাতি ডিস্ট্রাকটিভ। যে হাতির পিঠে চড়ে মজা করছেন, তার কাছে মনে হতে পারে যে হাতি ইজ অলওয়েজ প্লেজারেবল। এটাও কগনিটিভ ডিস্টরশন, যে একটা ঘটনা দিয়ে যে তখন ধারণা তৈরি করে নেয় যে এইরকমই। ওই এক ভদ্রমহিলা আমার কাছে আসছিলেন, তার হাজবেন্ড নিয়ে আসছে, যে কোনো একদিন সময় সন্ধ্যায় ঘর, তারা দুইজন হাঁটছিলেন মজা করে, তার ওয়াইফের কাছে ভ্যানিটি ব্যাগ ছিল, এক ছিনতাইকারী টান দিয়ে নিয়ে চলে গেছে। এই যে ভয় পাইছে, এখন ভদ্রলোক বলতেছে যে একদিন তার ব্যাগটা নিয়েছে, এখন এই বউ নিয়ে আমি আর সন্ধ্যার পরে বের হইতে পারি না, বের হবেই না, তার ধারণা সন্ধ্যায় বের হলেই আবার ছিনতাইকারী তাকে ধরবে। তো এই যে ওভার জেনারেলাইজড আইডিয়া, এইটাও কগনিটিভ ডিস্টরশন। তো এখানে বলতেছে যে যে বিষয়গুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, এখানে নিশ্চয়ই কিছু ফল্টি কগনিশন বাসা বেঁধে আছে। সে মনে হয় আমাকে ভালোবাসে না, সে মনে হয় আমাকে বিরক্ত করতেই পছন্দ করে, সে মনে হয় আমাকে হেল্প করে না। হুম। বা অন্য অন্য সম্পর্কের মধ্যে আছে, সেই জায়গাগুলো যদি আমি রিয়েলিস্টিক সেলফ টক করি, কারণ অনেক সময় পজিশন থেকে, জেলাস থেকে ধারণাগুলা ভুল হয়। তো এখানে বলছেন যে রিয়েলিস্টিক সেলফ টক, বাস্তব ভিত্তিক, নিজেই নিজের সাথে কথা বলে নিজেই প্রশ্ন করা যায় আসলে আমি যা ভাবছি বিষয়টা কি এরকমই, তাহলে দেখা যায় যে তার ফল্টি কগনিশন গুলা রিপ্লেস হতে পারে। Activity schedule and participate in anxiety and distress reducing activities both individual and together। অ্যাংজাইটির এটা
আমরা যদি অ্যাসেস করি তাহলে দেখতে পাবো যে লাইফ স্টাইলই ঠিক নাই। কি ঠিক নাই? এই যে জিয়া ভাই বলেন 4টে হ্যাবিটের কথা, যে 4টে হ্যাবিট যার ঠিক আছে তার সে ঠিক আছে, যার ঠিক নেই ঠিক নেই। এখন প্রায় দেখা যায় যে রাত্রে ঘুমের শিডিউল ঠিক নাই, তার খাবার শিডিউল ঠিক নাই। আমি এমন পেশেন্ট পেয়েছি যে সকাল 9টায় ঘুমান, বিকাল 5টায় ওঠেন, 2 লিটার করে কোক খাইতে খাইতে 123 কেজি ওজন হয়েছে। এখন এত মোটা, বাইরে যাতে শরম লাগে তাই বাইরে বের হয় না। মেয়েটা ডাক্তার, সে রুগী দেখে না, প্র্যাকটিস করে না, সকাল 9টায় ঘুমায়, বিকাল 5টায় ওঠে, সারা রাত জেগে থাকে। তো এই যে তার লাইফের স্টাইল ঠিক নাই, ওর জীবনের অ্যাংজাইটি ডিপ্রেশন কমার তো কোনো সুযোগ নেই। বা আহ, স্বামী স্ত্রীর মধ্যে কাজের কোনো শিডিউল নাই, কোনো একজন পার্টনারের কাজের শিডিউল নাই। তার, উনি কাজ করেই যাচ্ছেন, তার কাজের মধ্যে রেস্ট নাই, তার মধ্যে বিনোদন নাই, সে নিজেকে কেয়ার করার সুযোগ পাচ্ছে না। এই জায়গাটাই বলছে যে এদেরকে অ্যাংজাইটি রিডিউসিং অ্যাক্টিভিটিতে কিছু ব্যায়াম করা, রিল্যাক্সেশন এক্সারসাইজ প্র্যাকটিস করা, কিছু কাজ আছে যেটা অ্যাংজাইটি ম্যানেজে হেল্প করবে। এই কাজগুলো তারা জয়েন্টলি অথবা ইন্ডিভিজুয়ালি করতে পারে। 6 নম্বর বলছে লার্ন টু কমিউনিকেট উইথ ইচ আদার অ্যাবাউট পজিটিভ কোপিং অ্যান্ড টু লিমিট ডিসকাশন অ্যাবাউট ওরিজ। পজিটিভ ম্যানারে, কোপিং এ পজিটিভ কোপিং এ আমরা সাইকোলজি একটা ব্রাঞ্চ বলতেছে পজিটিভ সাইকোলজি। এই পজিটিভ সাইকোলজিস্টরা বলতেছে যে তারা পজিটিভকে নেগেটিভকে পজিটিভে ডাইভার্ট করতে পারে। একটা নেগেটিভ ঘটনা থেকেও পজিটিভ বের করে আনা যায়। থিঙ্ক পজিটিভলি। তো লিমিট ডিসকাশন অ্যাবাউট ওরিজ, উদ্বিগ্নতার যে ডিসকাশন গুলো, ওই যে মা ছেলের কথা বললাম, এরা দুইজনে মিলে যে সবসময় তাদের রোগ, শরীর অসুস্থতা, তাদের সমস্যাগুলো নিয়েই কথা বলে, এরকম কিছু এটা যদি স্বামী স্ত্রীর মধ্যেও হতে থাকে যে তারা সব সময় তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছে, তাদের উদ্বিগ্নতাগুলো নিয়ে কথা বলছে, ফিনান্সিয়াল উদ্বিগ্নতা, ছেলের মেয়ের কি হবে, পড়াশোনার কি হবে, অর্থনৈতিক কি হবে, বাড়ির কি হবে, গাড়ির কি হবে, এই যে উদ্বিগ্নতা, এই যত নিজেরা এই উদ্বিগ্নতার আলোচনার মধ্যে থাকেন তত বেশি উভয়ের মধ্যে উদ্বিগ্নতা বাড়তে থাকে। সেই তাকে বলতেছে যে এইটাকে থামানো, যে এই ডিসকাশনটা সব সময় সমস্যা নিয়ে ডিসকাশন না করে পজিটিভ অনেক কিছু আছে পরিবারের মধ্যে, সেই বিষয়গুলো নাকি আলোচনার মধ্যে আসা যায়। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থামা উচিত, সময়টা থ্যাংক ইউ বেশি। বেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আমার আমাদের, আজকে এই পর্যন্তই রাখি না, সাইদ ভাই? জি ভাই, জি ভাই, জি। কিন্তু আমি 3টা আর চেয়েছিলাম, ব্লেমও শেষ করতে চাইছিলাম, হবে না, আরেকদিন আহ, করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, আজকে চমৎকার এবং কোরআন হাদিসের রেফারেন্স আলোচনা হয়েছে এবং আমাদের উপস্থিতি